হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি। তো আজকে আমরা মৌলিক অধিকার যে শুরু করেছিলাম তার দ্বিতীয় ভাগটা করব। মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35তম আর্টিকেল, মানে 12 থেকে 35। কালকে আমরা পড়েছি হচ্ছে এর আগের ক্লাসে 12 থেকে 22। তো আজকে কি হবে 23 থেকে 35, ঠিক আছে? তো 12 থেকে 22 যে পড়েছি, আশা করি তোমরা ওই ক্লাসটা করে নিয়েছো এবং তোমাদের এখন মনে আছে। তো আমরা আরেকবার রিভিশন করে নিই যে 12 নম্বরে কি আছে। 12 নম্বরে হচ্ছে মৌলিক অধিকারের পরিভাষাটা আছে, ঠিক আছে, সংজ্ঞাটা আছে। মৌলিক অধিকার আমরা কোন দেশ থেকে নিয়েছি? আমেরিকা থেকে, ঠিক আছে। 13 নম্বরে কি আছে যে স্টেটকে অধিকার দেয় যদি তোমরা এমন কোনো নিয়ম তৈরি করো যেটা মানুষের মৌলিক অধিকারকে ক্ষতি করবে, তাহলে হচ্ছে তোমাদের ওই মৌলিক অধিকারটা বা তোমাদের ওই নিয়মটা, তোমাদের ওই নিয়মটা রদ করে দেওয়া হবে, ঠিক আছে। এটা কিরকম কেস, মনে করো আর্টিকেল 19-এ তোমাকে পুরো ভারতবর্ষে ঘোরার অধিকার দেয়। তার জন্য কি তুমি কারো বেডরুমে ঢুকে যাবে নাকি? এটা তো হয় না, না। তারপর তুমি বলছে যে সারা ভারতে তুমি ঘুরতে পারবে, তার মানে তোমার পিকনিক হওয়ার ইচ্ছে হলো, তুমি তোমার নিয়ার বাই বিএসএফ ক্যাম্প হোক, যে কোনো সেনার ক্যাম্প হোক, ওখানে গিয়ে থাকবে নাকি যে ওখানে গিয়ে আমরা আজকে পিকনিক খাবো? এটা তো হবে না, ঠিক আছে। তো এই রকম যদি নিয়ম, উল্টাপাল্টা নিয়ম যদি তোমরা তৈরি করো বা তাহলে হচ্ছে ওই মৌলিক অধিকারটা যে তোমার যদি মৌলিক অধিকারও হয়, তা হচ্ছে ওটা হবে না, ঠিক আছে, ওটা বাতিল হবে, এরকম একটা আর কি। তারপর এটা 13 নম্বর গেল। 14 নম্বর, 14 নম্বরে কি বলেছে যে আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে, এটা একটা গেল। আর একটা কি ছিল? ইকুয়াল প্রোটেকশন বিফোর ল, ঠিক আছে। একটা আমরা ইউকে থেকে নিয়েছি আর একটা আমরা ইউএসএ থেকে নিয়েছি। 15 নম্বরে কি ছিল? 15 নম্বরে জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ, ঠিক আছে। বর্ণ মানে তুমি কেউ কালা কেউ ফর্সা, তাকে তোমার ডিসক্রিমিনেট করতে পারবে না, কালটু কালটু বলতে পারবে না, ঠিক আছে। মানে বলে মানুষ, কিন্তু ওর যদি মাইন্ডে লাগে যে হ্যাঁ আমাকে আমার গায়ের রঙের জন্য আমাকে ডিসক্রিমিনেট করছে সবার সামনে, তাহলে কিন্তু ও তোমার নামে একটা কেস ফাইল করতে পারবে আর্টিকেল নাম্বার 32 অনুযায়ী। সে কিন্তু সুপ্রিম কোর্টও যেতে পারবে, ঠিক আছে। তারপরটা তোমরা বুঝে নিবে। 16 নম্বর। 17 নম্বর কি হচ্ছে? আনটাচেবিলিটি। 18 নম্বর উপাধি, উপাধিকে বাতিল করা হয়েছে, কিন্তু সেনা ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে প্রফেশনাল যারা আছে তারা নিতে পারে প্রফেশনের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর 19 নম্বর, 19 নম্বরের কয়টা পার্ট? আগে ছিল 7টা, বর্তমানে 6টা। প্রথম পার্টে কি আছে? রাইট টু এক্সপ্রেস, যেটাতে আমরা মিডিয়া যে অধিকারে মিডিয়া হচ্ছে আমাদের প্রশ্ন করে। তারপর আরটিআই, আমরা যে তথ্য সংগ্রহ করি, ঠিক আছে। তারপর আম, রাবণ যে জ্বলিয়ে দেয় ওটা, ঠিক আছে। পতাকা, পতাকা উত্তোলন করে যে এটা, ঠিক আছে। আর 2-এ কি আছে? সভা করতে পারবো আমরা উইথাউট হাতিয়ার, অস্ত্র শস্ত্র ছাড়া। 3 নম্বরে আছে হচ্ছে আমরা সংগঠন করতে পারবো। 4 নম্বরে আমরা পুরো ভারতে ঘুরতে পারবো। 5 নম্বরে আমরা যে কোনো ভারতের যে কোনো জায়গায় থাকতে পারবো, ঠিক আছে। আর 6 নম্বরে ছিল হচ্ছে সম্পত্তি, যেটা ছিল অর্জিত ভূমি, মানে কেনা জমি, ঠিক আছে। যেটা এখন কোথায় আছে? এটা আছে এখন 300 এতে। এখন এটা কি ধরনের অধিকার? এখন এটা আইনি অধিকার, ঠিক আছে। তারপরে কি 7 নম্বরে হচ্ছে আমরা ব্যবসা করতে পারবো, ঠিক আছে। গেল এটা 19 পুরা শেষ। তারপর 20, 20-তে আমরা কি পড়েছি? 20-তে আমরা 3 ধরনের জিনিস পড়েছি। নো ডাবল জিওপার্ডি, এক্স পোস্ট ফ্যাক্টো, আর হচ্ছে তোমার আরেকটা কি ছিল? নো সেলফ ইনক্রিমেশন। মানে কি? 20 নম্বরে অনুযায়ী আমাদের কেউ ততক্ষণ দোষী বলতে পারবে না যতক্ষণ না আদালত আমাদের শাস্তি ঘোষণা করে, ঠিক আছে। এটা গেল। আর নো ডাবল জিওপার্ডি মানে তোমাকে একটা তুমি যদি কোনো ক্রাইম করো, একটা ক্রাইমের একটাই শাস্তি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এক্সপোজ ফ্যাক্টর, মানে তুমি যদি অনেক 1980 সালে যেটা বলেছিলাম আমি যে তুমি যখন ক্রাইম করবে ওই ক্রাইমের যে সাজা ওই মুহূর্তে ছিল, আজ যদি তোমার শাস্তি হয়, তোমার আজ ওই ক্রাইমের ওই সাজাই দেওয়া হবে। এখনকার যদি যে শাস্তি থাকে তাহলে ওটা দেওয়া হবে না, ঠিক আছে। তারপর নো সেলফ ইনক্রিমেশন, মানে তোমার নিজের প্রতি আহ, নিজে যে তুমি দোষী এটা বলতে কেউ বাধ্য করতে পারবে না, ঠিক আছে। এটা গেল 20। তারপর 21, 21 কি? লাইফ এবং পার্সোনাল লিবার্টি। মানে 21 আর্টিকেল অনুযায়ী হচ্ছে আমাদের চালান কাটা হয়। সুইসাইড ইজ এ ক্রাইম, অ্যাডাল্ট্রি, তারপর এই সমস্ত কিছু আমি বলেছিলাম এর আগের ক্লাসে। তোমরা প্লিজ আগের ক্লাসটা দেখে নিবে যারা দেখোনি। তারপর 21-এতে কি রয়েছে? শিক্ষার অধিকার, মানে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের সরকার অবৈতনিক বা, দেখো এত বইয়ের ভাষা বললে না আমাদের মনে থাকে না, আমার নিজেরই মনে থাকে না, বইয়ের এত শুদ্ধ ভাষা আমি ইউজ করে বলতে পারি না, ঠিক আছে। আমি সবসময় চেষ্টা করি একদম যেটা আমরা বুঝবো ওই ভাষায়, আমি নিজেও ওই ভাষায় পড়ার চেষ্টা করি, ঠিক আছে।
মানে কোনো টাকা পয়সার দরকার নেই, ফ্রিতে পড়াবে হচ্ছে সরকার 6 থেকে 14 বছরের বাচ্চাকে। এখন তো আবার ফ্রিতে পাসও করায় দেয়, ঠিক আছে, ওই সিস্টেমটাই বলতে পারো তোমরা। 14 বছর মানে কি 9 অবধি পাস বলে না, 9 অবধি পাস মানে কি 6 থেকে 14 বছর, 14 বছরে 9-এ পড়ে, 15 বছরে মাধ্যমিক দেয়, তো ওই জন্যই হচ্ছে 14 বছর অবধি সবাই পাস, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলাম আশা করি। এইগুলো আমাদের 21। তারপর আমরা 22 কি পড়েছিলাম, 22-এর মধ্যে আমরা অ্যারেস্ট যখন আমরা হব তখন আমাদের 3টে অধিকার আছে, ওটা নিয়ে পড়েছিলাম যে আমরা আহ, আমাদের 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ করতে হবে, আমাদের ইচ্ছে মতো আমরা লয়ার রাখতে পারবো, ঠিক আছে, আর অ্যারেস্ট ওয়ারেন্ট আমরা দেখতে পাবো, এই সমস্ত বলেছিলাম। পুনেটিভ প্রিভেন্টিভ বলেছিলাম, ঠিক আছে, আগের ক্লাসটা দেখে নিও। তো আজকে আমরা শুরু করতে চলেছি হচ্ছে 23 থেকে 35 অবধি, আজকে শেষ করে দেবো। হ্যাঁ, আজকে বেশি আর সময় নেই, অন্য অন্য অনেক ক্লাস আরও আবার বাকি আছে। তাহলে 23 নম্বরে কি, 23 নম্বর অ্যাকচুয়ালি বেগার শ্রম থেকে আমাদের বাধা দেয়। মানে কি, মনে করো এই যে তোমরা রাস্তাঘাটে যাও, মনে করো তুমি কোথাও গেলে কোনো শহরে দেখবে, আমাদের গ্রামে এগুলো হয় না, শহরে কিন্তু হয়। অনেক বাচ্চা, একটা বাচ্চাকে তুমি পয়সা দিলে কতগুলো বাচ্চা এসে পড়বে, ওগুলো কিন্তু একটা টিম থাকে, মানে কি, মানে একটা ওদের মালিক থাকে, মানে মানব তস্করি যেটাকে বলে, মানে বাচ্চা চুরি চুরি করে নিয়ে গিয়ে ভিক্ষা করিয়ে তারা পয়সা ইনকাম করে, ওই সিস্টেমটা, ঠিক আছে। তারপর থাকে বন্ধুয়া মজদুর, তারপর জোর করে কাজ করে নেয়, বিনা কাজ করে নেওয়ার পর তোমাকে টাকা দিবে না, বিনা টাকায় কাজ করিয়ে নেওয়া, ঠিক আছে। উচিত মূল্য না দেওয়া, মনে করো তুমি কোথাও কাজ করলে, সেটার দাম ছিল 500 টাকা বলে তোমাকে নিয়ে গেলো, বা ওটার মূল্য 500 টাকাই, কিন্তু তোমাকে কাজ করানোর পরে 100 টাকা দিল, তাহলে কিন্তু এটা তোমার মৌলিক অধিকারকে খনন করা হলো, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলাম। এবার বন্ধুয়া মজদুর কি, বন্ধুয়া মজদুর মানে হচ্ছে কোনো জমিদারের কাছে মনে করো তুমি টাকা নিলে, আগে আগে এগুলো ছিল, এখন নেই। তো সেই টাকা যে সুদ হবে, ওই সুদটাকে শোধ করার জন্য তুমি যদি জমিদারের বাড়িতে কাজ করে দাও, তাহলে হচ্ছে ওই টাকার কোনো সুদ হবে না, ঠিক আছে। ওই সুদ না হওয়ার জন্যই হচ্ছে ওরা সবসময় ওদের বাড়িতে কাজ করে দেবে, ওইটা হচ্ছে বন্ধু মজদুর, ঠিক আছে। আর্টিকেল 23 বুঝতে পারলাম আমরা। আর্টিকেল 24, ফেমাস আর্টিকেল, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। চাইল্ড লেবারের ব্যাপারে এখানে বলা আছে যে 14 বছরের নিচে বাচ্চাদের ভারী কাজ করানো যাবে না, মানে যেখানে হচ্ছে লাইফ রিস্ক আছে, যেমন তুমি কয়লার খনি বলতে পারো, এরকম যেরকম জায়গায় এরকম আছে, সেরকম জায়গায় যদি তুমি দেখো যে 14 বছরের নিচে কোনো বাচ্চা কাজ করছে, তাহলে তুমি তার বিরুদ্ধে একটা এফআইআর ফাইল করতে পারবে, ঠিক আছে। তাহলে 23-24-এ আমরা কি বললাম, 23-24-এ আমাদের শোষণ থেকে আমরা রক্ষা করলো সংবিধান, কেমন, যে আমাদের উচিত পয়সা দিয়ে কাজ করাতে হবে, বন্ধুয়া মজদুরের সিস্টেম চলবে না, ঠিক আছে। চাইল্ড লেবার, যারা 14 বছরের নিচে ভারী কাজ করানো যাবে না, মানে আমাদের শোষিত হওয়ার থেকে রক্ষা করলে হচ্ছে সংবিধান। তার জন্য 23 আর 24-কে আমরা কি নাম দিতে পারি, শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা 3টা পার্ট পড়লাম, কি কি পড়লাম, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, আর হচ্ছে আমরা পড়লাম শোষণের বিরুদ্ধে অধিকার। এখন আমরা পড়ব 25 নাম্বার, ঠিক আছে, 25 নাম্বার। আমি মানে আগে বলছি না যে পার্টগুলো কী কী, তোমরা নিজেই বুঝে যাবে যে আচ্ছা এই এই আর্টিকেলে এই সম্বন্ধে বলা আছে, তাহলে এই কটা আর্টিকেল মিলিয়ে এই পার্টটা হবে, তাহলে আমার কেন বলতে হবে না এই যে এইটা এই পার্টের এইটা, এইটা এই পার্টে এইটা, মুখস্থ করার তো কোনো দরকারই নেই, তোমরা নিজেই বুঝতে পারবে। যেমন 25 নাম্বারে কি বলেছে, 25 নাম্বারে কনসিয়েন্সের ব্যাপারে বলা আছে, মানে অ্যাকচুয়ালি এটাকে কি বলবো আমি, মানে যে কোনো ধর্মের যে প্রচার আমরা করতে পারবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি আমি বলতে চাই 25 নাম্বার আর্টিকেলটা কি বলতে চেয়েছে, 25 নাম্বার আর্টিকেল অনুযায়ী মানুষ তার নিজস্ব ধর্ম, যে ধর্মকে সে বিশ্বাস করে, সেটা নিজে আমি স্বীকার করতে পারবো, তার যে আচার আচরণ, ঠিক আছে, সেটা আমি পালন করতে পারবো। যেমন আমি যদি বলি, হিন্দু মানুষরা যে ওই টিক্কি রাখে, তারপরে মুসলিম মানুষরা দাড়ি রাখে, তারপরে শিখরা যে ওই এই কি বলে ওটাকে, ভালোবাসায় কৃপান বলে, আর এমনি যে তলোয়ার, হ্যাঁ তলোয়ার রাখে, ঠিক আছে। এগুলো যে আমরা রাখতে পারবো, এগুলোর অধিকার, যেমন পাঞ্জাবিরা পাগড়ি পরে, এগুলো যে আমরা রাখতে পারবো, এগুলোর অধিকার দেয় হচ্ছে আর্টিকেল নাম্বার 25, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 25 অনুযায়ী যদি অন্য কোনো ধর্মের কোনো নিয়ম, অন্য ধর্মের মানুষ, মনে করো হিন্দু ধর্মের মানুষ নামাজ পড়তে চায়, যেমন মমতা ব্যানার্জি পড়ছে, হ্যাঁ পড়েছে আর কি, ঠিক আছে, তো সে পড়তে পারবে, সেজন্যই পড়েছে, সংবিধান অনুযায়ী এটা লিগ্যাল। কিন্তু এখানে একটা কন্ডিশন বলা আছে, তুমি মনে করো নামাজ পড়ার একটা সিস্টেম আছে যে পশ্চিম দিকে দাঁড়াতে হবে, মাথার মধ্যে কিছু একটা দিতে হবে, ওইভাবে পড়ে আর কি। তুমি যদি জিন্স প্যান্ট পরে কাটা লাগা জামা পরে ওটা পরো, তাহলে কিন্তু ওদের ধর্মের এটা একটা অপমান করা হবে, তাহলে ওটা কিন্তু চলবে না, ঠিক আছে। 25 নাম্বার আর্টিকেল অনুযায়ী সরকারি পদে থেকে তুমি ধর্ম প্রচার করা যাবে না, মানে তুমি সরকারি স্কুলের কোনো টিচার, সেখানে তুমি সরকারি স্কুলে চাকরি করে
ধর্ম প্রচার করছো সেটা কিন্তু হবে না, ঠিক আছে। আর্টিকেল 25 বুঝতে পারলে। আর্টিকেল 26 অনুযায়ী আমরা আমাদের ধার্মিক নিয়ম কানুনগুলো, যেমন হিন্দু মানুষের আলাদা বিবাহ রীতি, ধার্মিক সরি হিন্দু ধর্মের আলাদা বিবাহ রীতি, তারপর তোমার এই মুসলিম ধর্মের আলাদা, তারপর হিন্দু ধর্মে মারা গেলে হচ্ছে তোমার পোড়া দেওয়া হয়, দাহ করা হয়, আর মুসলিম ধর্মে কবর দেওয়া হয়। এই সিস্টেমগুলো যে আমরা পালন করব, ধার্মিক একটা স্বতন্ত্রতা, স্বাধীনতা, এটার অধিকার আমাদের হচ্ছে আর্টিকেল নাম্বার 26 দেয়, ঠিক আছে। 27 নাম্বার আর্টিকেল অনুযায়ী ধার্মিক কাজের জন্য রাখা টাকা, সেটার উপরে সরকার কোনো ট্যাক্স লাগাবে না, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলাম, ধার্মিক টাকায় নো ট্যাক্স, ওকে। তারপর 28 নাম্বার আর্টিকেল অনুযায়ী সরকারি টাকায় চলা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো সংস্থাতে ধার্মিক শিক্ষা দেওয়া হবে না। মানে তোমার বাড়ির পাশে যে প্রাইমারি স্কুলটা আছে না, ওখানেও কিন্তু তোমার ধার্মিক শিক্ষা দেওয়া চলবে না, সে যে ধর্মেরই হোক, ঠিক আছে। কারণ সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান চলে। এবার তোমরা বলতে পারো তাহলে মাদ্রাসা কিভাবে চলে। মাদ্রাসা তাহলে কি, দেখো মাদ্রাসাতে আরবি পড়া হয়, আরবি ভাষা শেখানো হয়, ঠিক আছে। সেখানে কিন্তু মুসলিম ধর্ম শেখানো হয় না। এবার ভিতরে কি হয় না হয় সে বিষয়ে আমি যাচ্ছি না তর্কের পথে। আমি বলতে চাচ্ছি যে আর্টিকেল 28 অনুযায়ী সরকারি টাকায় চলা কোনো সরকারি সংস্থাতে বা শিক্ষা প্রতিষ্ঠানে ধার্মিক শিক্ষা দেওয়া হবে না, ঠিক আছে। এবার মাদ্রাসা এটার ব্যতিক্রম, কারণ সেখানে আরবি ভাষা শেখানো হয়, আরবি একটা ল্যাঙ্গুয়েজ, সেটা কোনো ধর্ম না, ঠিক আছে। বুঝতে পারলাম। এবার 25 থেকে 28 যে পড়লাম, আমরা এখানে শুধু ধর্মের বিষয়ে পড়লাম, ধার্মিক স্বাধীনতা আমাদের দিল। তাহলে 25 থেকে 28 এটাকে আমরা কি বলতে পারবো, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 পার্টটাকে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার একটু রিভিশন করে নিই, আমি কি বললাম, 23 থেকে 28 পড়লাম, একটু রিভিশন করে নিই। যে 23 নাম্বার আর্টিকেলে আমি কি পড়লাম, মানব তস্করি, বন্ধুয়া মজদুর, জোর করে কাজ করে নেওয়া, এগুলো ব্যাপারে পড়লাম, ঠিক আছে। তারপর 24-এ পড়লাম চাইল্ড লেবারের সম্পর্কে পড়লাম, 25-এ পড়লাম আমরা তোমার, হ্যাঁ 25, 26, 27, 28, 27, 28টা ঠিক আছে, কিন্তু 25 আর 26-এর মধ্যে কনফিউশন হবে না। 25 নাম্বার অনুযায়ী আমরা কি করতে পারি, ধর্মের প্রচার করতে পারি, ঠিক আছে। ধার্মিক যে সিম্বলগুলো আছে, চিহ্নগুলো আছে, যেমন হিন্দু মানুষরা টিক্কে রাখে, মুসলিম মানুষরা দাড়ি রাখে, শিখরা কি পাঞ্জাবিরা পাগড়ি রাখে, এরকম যে আছে না সিস্টেমগুলো, সেগুলো হচ্ছে 25 নাম্বারে। আর 26 নাম্বারে হচ্ছে তোমার ওই যে তোমার দাহ করা, তারপর তোমার বিয়ে করার আলাদা আলাদা নিয়ম, ঠিক আছে, এগুলো। সো নেক্সট, এখন কি 27 নাম্বারে হচ্ছে নো ট্যাক্স, 28 নাম্বারে হচ্ছে তোমার সরকারি সংস্থাতে ধার্মিক শিক্ষা দেওয়া হবে না, হয়ে গেল। তারপর হচ্ছে 29 নাম্বার। 29 নাম্বারে কি, 29 নাম্বার অনুযায়ী মানে কি বলবো, আমাদের এখানে ধরো হিন্দু মানুষ 90% আছে এবং মুসলিম মানুষ 10% আছে, তো সবাই মিলে স্কুলে গেল। এবার আমাদের বাড়ির পাশে যে স্কুলটা আছে সেখানে ধরো 90% হিন্দু ছাত্ররা পড়ে এবং 10% মুসলিম বা অন্য কোনো অল্প সংখ্যক অনেকভাবে হতে পারে, ভাষার ক্ষেত্রে হতে পারে না, জাতির ক্ষেত্রে হতে পারে, ধর্মের ক্ষেত্রে হতে পারে। তো ওরা পড়ছে, এবার ওদের হচ্ছে সমানভাবে শিক্ষা দেওয়ার আর কি, সমানভাবে শিক্ষা দিতে হবে। সেম স্কুলের মধ্যে আমরা মেজরিটি এবং মাইনরিটি সবাই সমানভাবে শিক্ষা আমরা নিব, ঠিক আছে। কিন্তু কোনো কারণবশত যদি তাদের মনে হয় যে না আমরা ডিসক্রিমিনেট হচ্ছি, আমরা তোমাদের সাথে বসে পড়বো না, আমাদের জন্য আলাদা স্কুল লাগবে, তাহলে আর্টিকেল 30 অনুযায়ী সরকার তাদের স্কুল একটা তৈরি করে দিবে বা তাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান করবে, তাদের সরকার হচ্ছে তাদের সাহায্য করবে, ঠিক আছে। মানে অল্প সংখ্যকরা যদি চায় যে নিজের সংস্থা খুলবে তাহলে সরকার তাদের সে বিষয়ে সাহায্য করবে। এটা কোথায় বলা আছে, আর্টিকেল 30। তাহলে আমরা কি বুঝলাম, আর্টিকেল 29 আর আর্টিকেল 30 কি বিষয়ে বলা আছে, শিক্ষা। এবং শিক্ষা কোন বিষয়ে, যে সংস্কৃতিতে একটা ইকুয়ালিটি মেনটেন করার জন্য অল্প সংখ্যক এবং বহু সংখ্যক এই দুটো সমাজের মধ্যে একটা ইকুয়ালিটি সৃষ্টি করার জন্য। তাহলে শিক্ষা এবং সংস্কৃতির অধিকার আমরা এটার নাম দিতে পারি। এবং আমরা ইতিমধ্যেই আমরা কয়টা পড়ে ফেললাম, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং শিক্ষা ও সংস্কৃতির অধিকার, ঠিক আছে। আমি পরে আবার রিভাইজ করে দেবো যে কোনটা কত থেকে কততম আর্টিকেল, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আফটার দিস ক্লাস তোমরা যদি শেষ করো এটা ক্লাস, তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপর তুমি যে কোনো পরীক্ষার যে কোনো কোশ্চেন, মানে যেখানে খুশি তুমি মক টেস্ট দাও,
তোমার একটা প্রশ্নও আটকাবে না এই মৌলিক অধিকার থেকে যদি কোনো প্রশ্ন আসে। আর যখন পুরো পলিটি শেষ করে দেবো তখন আমি বলতে পারবো যে পুরো পলিটি থেকে যদি কোনো কোশ্চেন আসে বাদ যাবে না, ঠিক আছে? 29-30 বললাম, এবার 31 নাম্বার। 31 নাম্বারে কি আছে? সম্পত্তির অধিকার, যেটা এখন 44তম সংশোধনের দ্বারা 1978 সালে 300 রাখা হয়েছে। কিন্তু এখানে কোন ধরনের সম্পত্তির কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে কিন্তু পৈতৃক সম্পত্তির কথা, ঠিক আছে? মানে আর্টিকেল 19-এ যে 6-এ আমরা পড়লাম সম্পত্তির কথা, সেটা ছিল অর্জিত ভূমি, মানে তুমি কোনো জমি কিনলে এটা তোমার নামে আছে, এটা তোমার অর্জিত ভূমি, তুমি অর্জন করলে, ঠিক আছে? কিন্তু আর্টিকেল 31-এ বলা আছে তোমার বাবার জমির কথা, মানে তোমার পৈতৃক সম্পত্তির কথা। মনে করো তোমরা 3 ভাই 2 বোন, ঠিক আছে? এবার তোমার বাবার যে জমি আছে, সেই জমিটা তোমার বাবার যে জমি, এই জমিটা তোমার ঠাকুরদার ছিল, ঠিক আছে? তাহলে তোমার বাবা আহ, বাধ্য থাকবে হচ্ছে তোমাদের সবাইকে সমানভাবে ভাগ করে দিতে। আগে মেয়েরা পেতো না, এখন মেয়েরাও পায়, ঠিক আছে? তো যদি সেই জমিটা তোমার বাবার অর্জিত ভূমি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার বাবার খুশি যে তোমার 3 ভাই 2 বোনের মধ্যে কাকে জমিটা দিবে, ঠিক আছে? তোমরা, তোমাদের কোনো অধিকার নেই যে তোমরা বলবে যে আমাদের সমান ভাগ লাগবে। ব্যাপারটা বুঝতে পারলাম? যদি সেটা পৈতৃক সম্পত্তি হয় তবেই হচ্ছে তোমাদের অধিকার থাকবে তোমার বাবার কাছে বলার যে সবাইকে সমানভাবে ভাগ করে দাও। যদি তোমাদের সেটা, তোমার বাবারও সেটা নিজের সম্পত্তি না, তোমার বাবারও বাবার সম্পত্তি হয়, কিন্তু যদি সেটা তোমার বাবার নিজস্ব টাকার কেনা সম্পত্তি হয় যেটা অর্জিত ভূমির আন্ডারে পড়বে, তখন কিন্তু তোমাদের অধিকার থাকবে না, ঠিক আছে? এটা হলো আর্টিকেল 31। তাহলে জমির অধিকার, সম্পত্তির অধিকার বর্তমানে কি রকম অধিকার? এটা হচ্ছে বর্তমানে আইনি অধিকার। আইনি অধিকার কি? যেটা হচ্ছে তোমাদের নর্মাল মানুষ, নর্মাল সংস্থা, নর্মাল লোক কোনোদিনও তোমার কাছে নিতে পারবে না, কিন্তু সরকারের কাছে চাইলে সরকার নিতে পারবে। ওকে, ঠিক আছে? আগে মুসলিম মেয়েরা পৈতৃক সম্পত্তির ভাগ পেত, এখন হিন্দু ধর্মেরও পায় আর কি, ঠিক আছে? আর্টিকেল এবার পড়বো আমরা, পড়বো আমরা মেইন আর্টিকেল। যে আর্টিকেলটা হচ্ছে আমাদের মৌলিক অধিকারকে, মৌলিক অধিকারের এই ক্ষমতাটা প্রদান করে যে হ্যাঁ মৌলিক অধিকার এতটাই পাওয়ারফুল, ঠিক আছে? আর্টিকেল 32 একটাই আর্টিকেল, এবং এই আর্টিকেলটার নাম দেওয়া হয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে? এটাই হচ্ছে সব সমস্যার সমাধান। আমাদের মূল অধিকারকে যদি কেউ হানি করে তাহলে ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যাওয়ার যে অধিকারটা আমাদের আছে এই আর্টিকেল অনুযায়ী আসে, ঠিক আছে? তার জন্য এই আর্টিকেলকে সংবিধানের আত্মা বলে। কে বলেছেন এটা? বি.আর. আম্বেদকর। কিন্তু তোমরা একটা জিনিসে কনফিউজ হবে না যে সংবিধানের, ঠিক আছে, একটা কোশ্চেন পরীক্ষাতে আসে যেটাতে কিন্তু কনফিউশন হবে না যে কোন আর্টিকেলকে সংবিধানের আত্মা বলে, তাহলে 32 নম্বর আর্টিকেল, কিন্তু কোন ভাগকে যদি বলে তাহলে কিন্তু প্রস্তাবনা, ঠিক আছে? বুঝতে পারলাম? এই 32 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট 5টা রিট জারি করতে পারে। রিটকে বাংলায় আমরা লেখ বলি, ঠিক আছে? কি কি? হ্যাভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, প্রহিবিশন অ্যান্ড হচ্ছে সার্টিওরারি। এখন আমাদের এগুলো সিচুয়েশন মনে রাখতে হবে যে হ্যাভিয়াস কর্পাসটা কি। আমি বলেছিলাম 24 ঘন্টার মধ্যে আর কি কোর্টে পেশ করতে হবে, ঠিক আছে? যদি কোনো কারণবশত 24 ঘন্টা বেশি তোমাকে রেখে দেয় তাহলে তোমার ফ্যামিলির কেউ আর্টিকেল 32 অনুযায়ী হ্যাভিয়াস কর্পাস রিট জারি করাতে পারবে। হ্যাঁ, কি বললাম? যে আর্টিকেল 32 অনুযায়ী হেভিয়াস কর্পাস রিট জারি করতে পারবে, ঠিক আছে? তখন কি হবে? তখন কোর্ট যে এই রিটটা জারি করবে এবং ওখানে তোমাদের, এবং সেই থানা বা যেখানে যে কর্তৃপক্ষ তোমাকে আটকে রেখেছে সেখানে আদেশ দিবে যে তাড়াতাড়ি এটা করো, না হলে সব সাসপেন্ড করে দেবে, ঠিক আছে? মানে এরকম একটা আদেশ দিবে যে যেটা নিয়ম সেটা পালন করো, ঠিক আছে? এরকম। সেকেন্ড আমি কি বলছি? ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে কি? পরমাদেশ। মানে কি? এ ম্যান্ডামাস কথার অর্থই হচ্ছে যে আমি আদেশ করছি। কি আদেশ করছি? এখানে সুপ্রিম কোর্ট আদেশ করবে যখন কোনো কর্মচারী সঠিক সময়ে কাজ করবে না, ঠিক আছে? যখন কোনো, মনে করো বাড়ি ভাড়া দেওয়া হয়, একটা এগ্রিমেন্ট করা হয়, বা দোকান একটা কেউ ভাড়া নেয়, একটা এগ্রিমেন্ট করা হয়, সময় শেষ হওয়ার পরেও কিন্তু তুমি করবে না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, তাহলে সেই ব্যক্তি হচ্ছে তোমার ম্যান্ডামাস জারি করতে পারবে, পরমাদেশ জারি করতে পারবে, এবং তোমাকে বাড়ি ছাড়তে তখন বাধ্য করবে, ঠিক আছে? এক কথায় যখন কোনো মানুষ কর্তব্য কিভাবে পালন করে না, মানে সরি, কর্তব্য ঠিকভাবে পালন করে না, তখন তাকে
তার কর্তব্য বুঝিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট এই রিট বা পরমাদেশ জারি করে। ব্যাপারটা আশা করি বুঝাতে পারলাম। এইটা তোমরা মনে রাখবে। তারপর হচ্ছে অধিকার পৃচ্ছা বা কো ওয়ারেন্টো। আমি যদি বলি এটা কি সিস্টেম, যে অধিকারের থেকে বেশি কাজ করলে এই রিট জারি করা হয়, ঠিক আছে। যেমন আম, পুলিশের গাড়ির চাবি কিন্তু খুলে নেওয়ার অধিকার নেই, ঠিক আছে। তাই দেখো তোমরা অনেকেই দেখেছো হয়তো যে ভিডিও করে, আপনি চাবিটা কেন খুললেন, ভিডিও করে মোবাইলে। মানে এইটা ওরা জানে যে হ্যাঁ পুলিশের অধিকার নেই গাড়ির চাবি খুলে নেওয়ার, তো ও কেন খুলবে। এটাই হচ্ছে আমাদের আর্টিকেল 32-এর এই রিট আমাদের পাওয়ার দেয়, যে যদি এরকম কেউ কাজ করে যেটা তার অধিকারের বাইরে, তাহলে সুপ্রিম কোর্ট তাকে তার অকাত দেখানোর জন্য এই রিটটা জারি করে, ঠিক আছে। তারপর আমি বলতে পারি প্রহিবিশন, যেটাকে আমরা বাংলায় প্রতিষেধ বলি। যখন কোনো কোড আর কি অধিকারের উল্লঙ্ঘন করার পথে থাকে, মানে কি বলতে চাই আমি, মনে করো একটা কেস এসেছে, যেটার কেসটা হচ্ছে এই কোর্টের, মনে করো নিম্ন কোর্টের ব্যাপার না, এটা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের ব্যাপার, ঠিক আছে। তো এই যে প্রতিষেধ, এটা উচ্চ আদালত নিম্ন আদালতকে তার অধিকার বা তার অকাত দেখানোর জন্য বলে যে হ্যাঁ, বাবু এটা তোমার অকাতের বাইরে, এটা তুমি ওখানে বাদ দাও, এটা ছেড়ে দাও, এটা আমাকে দিয়ে দাও, এটা আমার কাছে, ঠিক আছে। এবং উৎপ্রেষণ বা সার্টিওরারি কি, মনে করো কোর্ট কোনো বিষয়ে ডিসিশন দিয়ে দিয়েছে ফাইনাল, ঠিক আছে, সেই ফাইনাল ডিসিশনকে সুপ্রিম কোর্ট রিজেক্ট করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে উৎপ্রেষণ বা সার্টিওরারি। 4 ও 5 নাম্বার যে বললাম না, উৎপ্রেষণ, প্রহিবিশন অ্যান্ড সার্টিওরারি, এটা সুপ্রিম কোর্ট হাইকোর্টকে দেয় অ্যান্ড হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টকে দেয়, ঠিক আছে। যেমন কোনো এক ব্যক্তি অন্য রাজ্যের থেকে এসে অন্য রাজ্যে কাউকে মার্ডার করে, এবং কেস সেই খুনির স্টেটে হয়, যেখানে মানে যে ব্যক্তি মার্ডার করছে, কিন্তু কেসটি যেখানে অপরাধ হয় সেখানে হওয়া দরকার, ইয়েস অর নো, তাই না। তাহলে সেক্ষেত্রে যদি ওই কোর্ট বিচার করে ফেলে, তাহলে এই উৎপ্রেষণ জারি করা হয় এবং এই যে তোমার ডিসিশনটা এটাকে ডিসমিস করে দেওয়া হয়, ঠিক আছে। রিট জারি করার অধিকার তাহলে কার কার রয়েছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আছে, ঠিক আছে। আর্টিকেল 226 অনুযায়ী আমরা কোথায় যেতে পারবো, হাইকোর্টে যেতে পারবো, এবং হাইকোর্ট 226 নম্বর আর্টিকেল অনুযায়ী এই 5টি রিট জারি করবে, এবং সুপ্রিম কোর্ট কত নম্বর, 32 নম্বর আর্টিকেল অনুযায়ী এই 5টি রিট জারি করবে, ঠিক আছে। একটা মনে রাখবে একটা জিনিস, যে সুপ্রিম কোর্ট অধিকার শুধু কিন্তু মূল অধিকারের বিরুদ্ধেই কাজ করলেই কিন্তু রিট জারি করতে পারবে, ঠিক আছে। আর হাইকোর্ট যে কোনো কারণেই রিট জারি করতে পারে, ঠিক আছে, বুঝাতে পারলাম। এবার আমরা অল্প রিভিশন করে নিই। তো আমি কি বললাম, যে সুপ্রিম কোর্ট রিট জারি করে আর্টিকেল 32-এর অনুযায়ী, এবং কয়টি রিট জারি করে, 5টি। তোমরা আরেকবার রিপিট করে দেখে নিবে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট শুধু মূল অধিকারকে কেন্দ্র করে রিট জারি করে, এছাড়া অন্য ব্যাপারে রিট জারি করে রিট 139-এর আধারে, ঠিক আছে। 32 নম্বর অনুযায়ী শুধু মৌলিক অধিকারের আধারেই তোমার রিট জারি করতে পারবে, এবং সেই সুপ্রিম কোর্টেই অন্য কিছু ব্যাপারে যদি রিট জারি করতে হয় তাহলে কিন্তু 139 নম্বর আর্টিকেল, ঠিক আছে। ফ্রেঞ্চ ভাষায় মূল অধিকারকে আমরা ম্যাগনা কার্টা বলি। এর আগের দিন যে আমি বলছিলাম ম্যাগনা কার্টা বলা হয় মৌলিক অধিকারের, মৌলিক অধিকারকে, তো ম্যাগনা কার্টা কোথাকার ভাষা, ফ্রেঞ্চ ভাষা, যার মানে হচ্ছে প্রধান সনদ, ঠিক আছে। এবার আমরা পড়বো, যে আমরা ভাগগুলো করলাম সেই ভাগগুলোকে একটু রিভিশন করব, ঠিক আছে। তো আমরা ভাগ 3 পড়লাম 12 থেকে 35, তার মধ্যে আমরা 12 থেকে 31 32 অবধি পড়লাম, ঠিক আছে। 14 থেকে 18 আমরা কি পড়লাম, সাম্যের অধিকার বা সমানতার অধিকার। 19 থেকে 22 আমরা কি পড়লাম, স্বতন্ত্রতার অধিকার বা স্বাধীনতার অধিকার বলতে পারো। 23-24 আমরা কি পড়লাম, শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 আমরা পড়লাম ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29-30 পড়লাম শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, এবং 31-এ বললাম সম্পত্তির অধিকার, যেটা এখন বর্তমানে এখানে নেই। 32-এ কি পড়লাম, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এবার আমরা পড়ব আর্টিকেল 33। আর্টিকেল 33 কিসের জন্য, রাষ্ট্রীয় সুরক্ষার জন্য যে মূল অধিকার আমাদের কেড়ে নেওয়া হয় এই বিষয়ে একটা মনে করো রয়েছে। কেমন, এই আর্টিকেল 33 অনুযায়ী হচ্ছে RAW, র, IB, NIA, CBI, CID, পুলিশ, এই সমস্ত যে সংস্থাগুলো আছে তারা কাজ করে, ঠিক আছে, আর্টিকেল 33 অনুযায়ী। আর্টিকেল 34-এ কি বলেছে মনে রেখে দাও, মার্শাল ল এর ব্যাপারে বা সেনা নিয়মের ব্যাপারে বলা হয়েছে, যে
ইমার্জেন্সি কালে যে সেনা নিয়ম লাগু হয়ে যায়, রাষ্ট্রপতি শাসন আমরা যাকে বলি। আর মার্শাল ল কিন্তু সেনাদের ল, আর সেনাদের কোর্টকে কি বলি আমরা? কোর্ট মার্শাল, ঠিক আছে? তো এই রকম যেখানে সৈনিক বা মার্শাল ল লাগু থাকবে, সেখানে কিন্তু তুমি তোমার মৌলিক অধিকার নিয়ে যেতে পারবে না, যে হ্যাঁ আমার তো চারিদিকে ঘোরার অধিকার আছে, এখানে মার্শাল ল লাগু থাক, আমি তো ঘুরবোই, তাহলে তোমার কিন্তু লাল হয়ে যাবে, টের পাবে না, ঠিক আছে? এরকম হবে না। তারপরে তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই আমি। রাসুকা নামে একটা তোমরা শুনেছ, জানি শুনেছো কিনা জানি না, রাসুকা নামে, যার যে সিস্টেমে হচ্ছে পুলিশ তোমার এনকাউন্টার করে, রাসুকা, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে, আপসপা আছে, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেটা 1958 সালে লাগু করা হয়, তেমন তেমন রাসুকাও একটা অ্যাক্ট, মিজা অ্যাক্ট আছে, ঠিক আছে? এগুলো অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা অন্য সময় পড়বো এগুলো বিষয়ে, ঠিক আছে? আর্টিকেল 33-34 তাহলে পড়ে ফেললাম। আচ্ছা, আমি যদি তাহলে তোমাদের একটা প্রশ্ন করি, যে আমাদের মূল অধিকারকে সাসপেন্ড করার বা স্থগিত করার অধিকার কে আর কার কাছে আছে, তাহলে তোমরা কি বলবে? রাষ্ট্রপতির কাছে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা 12 থেকে 34 পড়ে ফেললাম, এখন আমাদের শুধু পড়তে হবে 35 নম্বর আর্টিকেলটা। 35 নম্বরে কি আছে? 35 নম্বর অনুযায়ী অ্যাকচুয়ালি যে কিছু নির্দিষ্ট মৌলিক অধিকারগুলি যে বলবৎকরণের জন্য যে প্রয়োজনীয় নিয়ম প্রণয়নের যে ক্ষমতাটা রয়েছে না, সেটা কেবলমাত্র পার্লামেন্টকে দেওয়া হয়েছে, রাজ্য আইনসভাগুলিকে নয়। রাজ্যের আইনসভা কি কি আছে? বিধান পরিষদ, আর হচ্ছে কি, রাজ্যের যে আইনসভা, দুটো আইনসভা আছে, একটা হচ্ছে বিধান পরিষদ, একটা হচ্ছে বিধানসভা, ঠিক আছে? বিধান পরিষদ শুধু 6টি রাজ্যের মধ্যেই আছে। আমি একটা এটার ট্রিক্স বলে দেব, যেটা তোমরা মনে রাখবে যে কোন 6টি রাজ্যের মধ্যে শুধু বিধান পরিষদ রয়েছে। আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ নেই, ঠিক আছে? এটা গেল 35-এর। এর মাধ্যমে কি হবে? দেশের নাগরিক সমানভাবে তাদের মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারেন, ঠিক আছে? 35-এর এ, এটা 1954 সালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে কিন্তু এই ধারাটি সংবিধানে যুক্ত হয়েছিল, 1954 সালে, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি কি ছিল? এটির মাধ্যমে তোমার জম্মু ও কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের একটা বাড়তি সুবিধা এবং অধিকার দেওয়া হয়, যেমন কি বলবো, সম্পত্তি কেনাবেচা করতে পারবে তারা ওখানে, ঠিক আছে? ভোটদানের অধিকার, নির্বাচন করার অধিকার, তারপর সরকারি চাকরি বা অন্য কোনো রাজ্যের যে সুযোগ সুবিধা, উচ্চশিক্ষা ও স্বাস্থ্য যে সিস্টেমগুলো রয়েছে, সেখানে তারা সুযোগ সুবিধা পাবে। কিন্তু ওটা শুধু রাজ্যের স্থায়ী বসতি ছাড়া এমনকি ভারতীয় নাগরিকরাও এই সুযোগ পাবেন না ওখানে কাশ্মীরে গিয়ে কিছু করতে, ঠিক আছে? আগে তো এরকম ছিল যে কাশ্মীরের কোনো মেয়েকে তোমার ভালো লাগলে বিয়ে করতে পারবে না, এখন এটা নেই। 2019 সালে আগস্ট মাসে রাষ্ট্রপতির আদেশেই 35-এর এ যে সুবিধাটা ওরা পেতো, সেটা ক্যান্সেল করে দেওয়া হয়। এখন তোমরা যেগুলো বললাম সব কিছুই করতে পারবে, ঠিক আছে? তাহলে এতগুলো পড়লাম, এখন আমাদের কিছু ভাগ করে নেওয়া দরকার, যেমন যে যে মৌলিক অধিকারগুলো শুধুমাত্র নাগরিকরা ভোগ করবেন, মানে ভারতীয় নাগরিকরা, বিদেশিরা নয়। কোনটা? 15 নম্বর ধারা, 16 নম্বর ধারা, 19 নম্বর ধারার যে সমস্তগুলো আছে, এবং সংস্কৃতি ও শিক্ষার অধিকারগুলো, ঠিক আছে? 29 ও 30, এবং যে সমস্ত বিদেশিরাও পাবে এবং নাগরিকরাও পাবে, উভয়। তাহলে 14 নম্বর ধারাটা আইনের দৃষ্টি, এবং 20 নম্বর আর্টিকেলটা। এখন একটা প্রশ্ন আসে যে কোন কোন আর্টিকেলগুলো হচ্ছে ইমার্জেন্সি কালেও রাষ্ট্রপতি শাসন থাকলেও হচ্ছে তোমার রদ করা যায় না, স্থগিত করতে পারবে না কেউ, মানে সব সময়ের জন্য হচ্ছে এই দুটো আর্টিকেল আমাদের, এই মৌলিক অধিকারগুলো আমাদের থাকবেই, সেটা হচ্ছে 20 এবং 21, ঠিক আছে? প্রশ্ন আসে যে কোন আর্টিকেল, কোন মৌলিক অধিকারকে স্থগিত করা যায় না, তাহলে প্রশ্নের উত্তর কি হবে? 20 নম্বর আর্টিকেল এবং 21 নম্বর আর্টিকেল। 20 নম্বরে কি রয়েছে? তিনটে তোমাদের ওই যে নো ডাবল জিওপার্ডি, মানে কেউ তোমাকে দোষী সাব্যস্ত করতে পারবে না, ঠিক আছে? জোর জবরদস্তি করতে পারবে না, তোমার একটা দোষের একটাই সাজা হবে, ওগুলো, ঠিক আছে? আর 21 নম্বর কি আছে? লাইফ এবং পার্সোনাল লিবার্টি, আমি যে এত ভালো করে 21 নম্বর বলেছি, এবং 21-এর এতে কী রয়েছে? শিক্ষা। তাহলে 20 এবং 21, ঠিক আছে? আশা করি বুঝতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে পরের ক্লাসে। অল দ্য বেস্ট, বাই।